হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 8 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 2টা সলভ করেছিলাম, তাই আজ আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার 3। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো, আমি নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে, কিংবা সেগুলি পেয়ে যাবে প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে প্রশ্নবিচিত্রার অন্যান্য সাবজেক্টের সলিউশনও পেয়ে যাবে, তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে যে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিয়ে এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলি নোট ডাউন করে নেওয়ার সঙ্গে আমি সহায়িকার পেজ নাম্বার উল্লেখ করে দিচ্ছি। তাই চলো শুরু করে আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার 3, ফালাকাটা হাই স্কুল এইচএস। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান 1, আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। 2 নম্বর, কোন যুদ্ধ ভারতে ফরাসিদের ক্ষমতা বিস্তারের সম্ভাবনাকে চিরতরে দূর করে দিয়েছিল? বন্দিবাসের যুদ্ধ। 3 নম্বর, রেগুলেটিং অ্যাক্ট পাস হয় 1773 খ্রিস্টাব্দে। 2 নম্বর আছে নিচের প্রশ্নগুলি নির্দেশানুসারে উত্তর দাও। প্রশ্নের মানে 1, সত্য বা মিথ্যা নির্ণয় করো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানির অধিকার দেন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। সত্য। বেমানান শব্দটি খুঁজে নিয়ে লেখো। ক্লাইভ, হেস্টিংস, দুপ্লে আর কর্নওয়ালিস, এটা হবে দুপ্লে। 3 নম্বরে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ভারতে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের গুরুত্ব কী ছিল? এটা আছে রায় মার্টিনের 42 পেজে। ইঙ্গো ফরাসি দ্বন্দ্বে ইংরেজরা তাদের অর্থবল, কূটনীতি এবং আধুনিক সমরাস্ত্রের সাহায্যে ফরাসিদের পরাজিত করেছিল, যার ফলে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব ভারতীয় রাজাদের সামরিক দুর্বলতাগুলিকে প্রকট করে তুলেছিল। 2 নম্বর, ভারতে ব্রিটিশরা তাদের ক্ষমতা বিস্তারের পথকে নিষ্কণ্টক করতে পেরেছিল। 3 নম্বর, ভারতে আগত সমস্ত ইউরোপীয় শক্তিগুলির মধ্যে ব্রিটিশরাই প্রধান হয়ে উঠেছিল। এরপরে রয়েছে 2 নম্বরে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝো? আছে এটা রায় মার্টিনের 85 নম্বর পৃষ্ঠাতে, আর ছায়ার বইয়ের এটা আছে 55 নম্বর পৃষ্ঠাতে। আমি রায় মার্টিন থেকে বলছি তোমাদের। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় করার নির্দেশ দেওয়া হয়। এই অর্থ লাভের জন্য প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মধ্যে এক দ্বন্দ্ব শুরু হয়, প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা। এই সময়ে এদেশে 2 ধরনের শিক্ষা ব্যবস্থা চালু ছিল, তা হলো সংস্কৃত, আরবি ও ফার্সি ভাষা নিয়ে প্রাচ্য শিক্ষা এবং ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা বা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। জেমস প্রিন্সেপ, কোলব্রুক প্রমুখ প্রাচ্য শিক্ষার পক্ষে এবং ট্রেভেলিয়ান, সান্ডার্স প্রমুখ পাশ্চাত্য শিক্ষার পক্ষে ছিলেন। পরিণতি: সরকার কর্তৃক বরাদ্দ 1 লক্ষ টাকা কোন খাতে ব্যয় হবে তা নিয়ে এই 2 পক্ষের দ্বন্দ্ব চলতে থাকে। মেকলের মন্তব্যে এই দ্বন্দ্বের অবসান ঘটে। পরের প্রশ্ন 4 নম্বরের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের মান রয়েছে 3। দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো। আছে রায় মার্টিনের 39 নম্বর পৃষ্ঠাতে। লিখবে বক্সারের যুদ্ধের পর এলাহাবাদের দ্বিতীয় সন্ধি দ্বারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাটকে কারা ও এলাহাবাদ অঞ্চল এবং বার্ষিক 26 লক্ষ টাকা কর প্রদানের অঙ্গীকার করে। বিনিময়ে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায় সংক্রান্ত অধিকার প্রদান করেন। কোম্পানির অধিকার ব্রিটিশ কোম্পানির কাছে অত্যন্ত লাভজনক বলে প্রমাণিত হয়েছিল, কারণ কোম্পানির বৈধতা প্রতিষ্ঠা। দেওয়ানি লাভের ফলে বাংলা তথা ভারতের প্রশাসনিক ব্যবস্থায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইনগত বৈধতা প্রতিষ্ঠিত হয়। এর ফলে কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে উন্নীত হয়। নবাবের ক্ষমতা হ্রাস: ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় নবাবের ক্ষমতা হ্রাস পেয়েছিল। তারপর আছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রসার: কোম্পানি বাংলা থেকে আদায়কৃত রাজস্বের লভ্যাংশ ইংল্যান্ডে পাঠিয়ে দিত। ফলে একদিকে যেমন ইংল্যান্ড ধনভাণ্ডারে পূর্ণ হয়েছিল, অন্যদিকে কোম্পানির কর্মচারীরাও লাভবান হয়েছিল। বিপুল পরিমাণে অর্থ ইংল্যান্ডে পৌঁছাবার ফলে যেমন শিল্প বিপ্লব ত্বরান্বিত হয়েছিল, তেমনি এই অর্থ ব্যবহার করে কোম্পানি ভারতে তাদের শাসনের ভিত্তিকে সুদৃঢ় করেছিল। এর পরের প্রশ্ন রয়েছে 2 নম্বরে মেকলে মিনিটস বা মেকলের প্রতিবেদন সম্পর্কে একটি টিকা লেখো। এটা ছায়ার বইয়ের আছে 17 নম্বর পৃষ্ঠাতে, আর এটা রায় মার্টিনেই আছে 86 নম্বর পৃষ্ঠাতে। মেকলে মিনিট
বা মেকলে প্রস্তাব যাই মানে যেরকম প্রশ্ন আসবে সেরকম তোমরা পয়েন্ট করবে। টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলা হয়। তিনি প্রাচ্যের শিক্ষা ও সাহিত্য চর্চাকে হেয় করে ভারতে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্যই অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন। 5 নম্বরের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান আছে 5। পলাশী যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ? তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও আছে ছায়ার 17 নম্বর পৃষ্ঠায় আর রায় মার্টিনের 22 নম্বর পৃষ্ঠাতে। দেখবে সামগ্রিক ফলাফল ও গুরুত্বের বিচারে পলাশী যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ভারতে কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারে বক্সারের যুদ্ধের গুরুত্ব। ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে বক্সারের যুদ্ধের গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিক স্মিথ বলেছেন যে পলাশীর যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত বিজয়। ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি। বক্সারের যুদ্ধে কোম্পানির কাছে পরাজিত হয়ে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং ভারতের মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ফলে ভারতের রাজনীতিতে কোম্পানির ক্ষমতা ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। কোম্পানির দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধে জয়লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল ছিল কোম্পানির দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধের সুবিধা লাভ করার জন্য বাংলার গভর্নর লর্ড ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে 12ই আগস্ট মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেন। এই সন্ধিতে বছরে 26 লক্ষ টাকা সম্রাটকে দেওয়ার বিনিময়ে কোম্পানির সুবা বাংলা দেওয়ানি অধিকার লাভ করে। বাংলায় কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা। বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাংলা নবাবের উপর কোম্পানির পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছিল, ফলে নবাব নামমাত্র শাসকে পরিণত হয়েছিলেন। ইংরেজ বাহিনীর মর্যাদা বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা। বক্সারের যুদ্ধে জয়লাভ করার ফলে ভারতে ইংরেজ বাহিনীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল, ফলে তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। এভাবে ক্রমশ ভারতের বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়। তাই সব দিক থেকে বিচার করলে ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে পলাশীর যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ছিল বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর, কোম্পানির শাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্ক কী ছিল? ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তা তুলে দেওয়ার পিছনে কী কী কারণ ছিল? এটা আছে রায় মার্টিনের 75 পেজে। তো এটাই শেষ প্রশ্ন। আর শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সঙ্গে জমি জরিপের বিশেষ সম্পর্ক ছিল, কারণ 1 নম্বর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার শাসনাধীন এলাকার নির্দিষ্ট আয়তন সম্পর্কে ধারণা। কোম্পানি তার এলাকায় জমি জরিপ করে তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় এবং কোম্পানির শাসনাধীন এলাকায় কতটা জমি চাষযোগ্য তা পরিমাপ করতে চেয়েছিল। কোম্পানির জমি জরিপ। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি মীর জাফরকে বাংলার নবাব পদে বসিয়েছিল। কোম্পানি প্রতি কৃতজ্ঞ নবাব কোম্পানিকে কলকাতা ও কুলপি পর্যন্ত 24টি পরগনা জমিদারি দিয়েছিল। রবার্ট ক্লাইভ তখন এই নতুন জমিদারি এলাকার মাপযোগের ব্যবস্থা করেছিলেন। 1760 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কল্যান্ড 24টি পরগনা জমি জরিপের কাজ শুরু করেন। তার মৃত্যুর পর এই কাজ শেষ করেন হগ ক্যামেরন। 1767 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ভারতে জমি জরিপ বিভাগের প্রধান বা সার্ভেয়ার জেনারেল পদে জেমস রেনেলকে নিয়োগ করে। জেমস রেনেল বাংলার নদীপথ জরিপ করে মোট 16টি মানচিত্র তৈরি করেছিলেন। ইজারাদারি ব্যবস্থা। 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস যে নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন তাতে বলা হয়, জমির নিলামে যে ব্যক্তি বেশি খাজনা দেওয়া ডাক দেবে তার সঙ্গে কোম্পানি 5 বছরের জন্য জমি বন্দোবস্ত করবে। ওই ব্যক্তিকে 5 বছরের জন্য জমি ইজারা দেওয়া হতো বলে একে ইজারাদারি ব্যবস্থা বা পাঁচশালা বন্দোবস্ত বলা হতো। ইজারাদারি বন্দোবস্ত চালু করার কারণ। ইজারাদারি বন্দোবস্ত চালু করার কারণ ছিল 1, নিলামের মাধ্যমে জমির ইজারা দিয়ে সর্বাধিক রাজস্ব আদায় করা। 2 নম্বর, বাংলা ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পূর্ণভাবে কোম্পানির স্বার্থে পরিচালিত করা। 3 নম্বর, 76 মন্বন্তরের পর রাজস্ব ঘাটতি পূরণ করা। ইজারাদারি বন্দোবস্ত তুলে দেওয়ার কারণ। ইজারাদারি বন্দোবস্তে
নানা রকম সমস্যা থাকার জন্য এই ব্যবস্থা তুলে দেওয়া হয়েছিল। এই বন্দোবস্ত তুলে দেওয়ার কারণ ছিল অনেক বাইরের লোক বেশি অর্থ দিয়ে নিলামে জমির ইজারা নিয়েছিলেন। তাদের রাজস্ব আদায়ের পরিমাণ সম্পর্কে সঠিক ধারণা ছিল না। ধার্য রাজস্ব আদায় করা রাজস্বের মধ্যে অনেক তফাৎ ছিল। রাজস্ব আদায় কম হওয়ার ফলে তারা ধার্য রাজস্ব পরিশোধ করতে পারত না। 2 নাম্বার, ইজারাদার সর্বোচ্চ রাজস্ব আদায় করার জন্য কৃষকদের উপর অত্যাচার করত। তারা কৃষির উন্নতির দিকেও নজর দিত না। 3 নাম্বার, অনেক ইজারাদার রাজস্ব জমা না দিতে পেরে পলাতক হতো। তো এটাই ছিল এই পেপারটার সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দিচ্ছি, তাই সঙ্গে থেকো।